মা, আজ দুপুরে সামাইরা রান্না করার কথা না? আজ না হয় তুমি করো না আমার রান্নাটা, প্লিজ। কাবিন নামায় আনভির নাম সামাইরা সিদ্রা আনভি দেখে ওয়াহেস আনভিকে সামাইরাই ডাকে। এই প্রথম তার নামই উচ্চারণ করলো সে। উষা ছেলের মুখে এমন কথা শুনে রুক্ষ গলায় বলেন, কেন? আমি করব কেন? এক জীবন তো আমিই করলাম। এখন ছেলেকে বিয়ে করিয়েছি, এখন তো ছেলের বউয়ের রান্না করার কথা। আমি কি জন্য করব? বিয়ের একদিন না হতেই বউয়ের আঁচলের নিচে চলে গেছিস? ওয়াহেস তো পড়ে যায় বিবৃতিকর পরিস্থিতিতে। ওয়াহেস উষাকে থামিয়ে বোঝানোর জন্য বলে, মা, মা, তুমি শোনো, ওর পক্ষে কথা বলছি না। ওয়াহেস লজ্জায় মুখ থেকে কথাটা বের করতে পারছে না। অনেকটা সংকোচ নিয়ে সে উচ্চারণ করে, মা, সামাইরার পিরিয়ড হয়েছে অ্যান্ড ওর পেন হচ্ছে অনেক। ও আমাকে সেটা বলেনি। আমি ঘরে প্রবেশ করার সময় আড়াল থেকে দেখলাম। তুমি তো বোঝোই আমার থেকে ভালো, সেজন্য বললাম একটু ছাড় দাও না তাকে। উষা আনভির অবস্থা বুঝতে পারেন। বুঝতে পেরেও কিছুক্ষণ চুপ থেকে গা ছাড়া ভাব নিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না। এটা বলে তিনি ওয়াহেজের পাশ কাটিয়ে উপরের দিকে এগিয়ে যান। ওয়াহেজ প্রশান্তির শান্ত শ্বাস ছেড়ে ঘরের দিকে যায়। ওয়াহেজ ঘরের সামনে এসে শুকনো কাশি দিতে দিতে ঘরে প্রবেশ করে, যাতে আনভি নিজেকে সামলে নেয়। আনভি ওয়াহেজকে দেখে সোফায় বসে থাকে চুপচাপ, একদম স্থির হয়ে। ওয়াহেজ আনভির দিকে তাকায়, আনভিও তার দিকে তাকায়। চোখাচোখি হতেই দুজনের চোখ নামিয়ে নেয়। ওয়াহেজ বেডের দিকে এগিয়ে এসে বেড সাইড ক্যাবিনেটের উপর থেকে পানির বোতল হাতে নিয়ে এমন একটা ভান করে যেন সে পানি খাবে। এমন ভান করতে করতে আনভিকে বলে, সামাইরা শোনো, আজ রান্না তোমার করতে হবে না, মা করবে। আনভি তো ভড়কে যাওয়া চোখ নিয়ে ওয়াহেজের দিকে তাকিয়ে থাকে। ওয়াহেজ আনভির এমন তাকানো দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি হলো? তুমি আমার দিকে কিভাবে তাকাচ্ছ কেন? আনভিও ভ্রু কুচকে বলে, আপনি পানি কোথায় খাচ্ছেন? এই বোতলে তো পানি নেই। হ্যাঁ, এই বোতলে পানি নেই। খালি বোতল নিয়ে ভান করছিল ওয়াহেস। মূলত ভান ধরেছিল আনভিকে এই কথাটা বলার জন্যই। সংকোচের ঠেলায় ওয়াহেস সব গুলিয়ে নিচ্ছে। ওয়াহেস খেয়াল করেনি যে পানির বোতলে পানি নেই। ওয়াহেস আনভির কথায় বোতলের দিকে তাকে হাবলার মতো আমতা আমতা করে বোতলটা জায়গা মতো রেখে বলে, ও, ও নেই, পানি নেই। আনভি বিরক্ত প্রকাশ করে বলে, অদ্ভুত মিস্টার প্রেসিডেন্ট, আপনি এত লজ্জা কেন পাচ্ছেন? কি বলবেন সরাসরি বলুন, লজ্জার কি আছে? ওয়াহেজের খানিকটা আত্মসম্মানে আঘাত হানে আনভির এই কথাটা। তাই এবার সে সরাসরি আনভির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, লজ্জার কিছুই নেই। মূল কথা তোমার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তো মূল কথা যখন বলছো, তাহলে শোনো, আজকের রান্নাটা তোমার করতে হবে না। আমি মাকে বলেছি তোমার পেন হচ্ছে। পেইন? কিসের পেইনের কথা বলছেন আপনি? আমি কি আপনাকে বলেছি যে রান্না করতে পারবো না? এখন উনি ভাববেন আমি মনে হয় আপনাকে বলেছি এটা বলতে। আমি বুঝি, সব বুঝি আমি। তোমার তো পেন হচ্ছে, তাহলে কিভাবে রান্না করবে? তাই আমি না করে দিয়েছি। খুব ভালো করেছেন। আপনার পা দুটো দিন আমি সালাম করব। দেশে পণ্ডিতি করতে করতে এখন আমার বেলায়ও করছেন। এখন যদি আমাকে এই বিষয় নিয়ে কোনো প্রকার কথা শুনতে হয়, তাহলে দেখবেন আমি আপনার পণ্ডিতি কিভাবে বের করি। ওয়াহেজ আনভির কথা শুনে হালকা রেগে যায়। এই জগতে কারো ভালো করতে নেই, ভালো করতে গিয়েও খারাপের তকমা লেগে গেল। ওয়াহেজ আনভির দিকে দু কদম এগিয়ে এসে বলে, তোমার কি কৃতজ্ঞতা বোধ নেই, অকৃতজ্ঞ মেয়ে? তোমার জন্য আমি লজ্জাশরম গেলে মায়ের কাছে গিয়ে বললাম তোমার সমস্যার কথা। আমি তো কৃতজ্ঞ। আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। কেউ যদি আমায় কিছু বলে এ নিয়ে, তাহলে আসল কৃতজ্ঞতা আমি আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। কে কি বলবে? কেউ কিছু বলবে না। বললে বলিও আমি অসুস্থ, আমি কিভাবে রান্না করব? আমাকে ওয়াহেজে বলেছেন রান্না না করতে। আনভি ওয়াহেজের হঠাৎ এমন প্রেম দেখে তৃষ্ণাত্ম কণ্ঠে বলে, এত শুকনো প্রেম আপনি আমার জন্য ঢালবেন না বলে দিলাম। আপনি হঠাৎ এত ভালো ব্যবহার কি জন্য করছেন? দেখো, আমি তোমার ভালোটা বোঝার ট্রাই করেছি, এর উপর আর কিছু নয়। এটা বলে ওয়াহেজ কাপড় রাখার ঘরে চলে যায়। ধপাধস কদম ফেলে। আনভি স্মিত হয়ে বসে থাকে আর মনে মনে ভাবে, না, লোকটা অতটাও খারাপ নয়, ভালো আছে কিছুটা। আগেই বলে দেই, এই গল্পের সময়টা 2026 সালের বেশ পরের কোনো এক সাল।
বাস্তবতার সাথে এ গল্পের দূরতম কোনো সম্পর্ক নেই। দেশের চিত্র ও শাসন ব্যবস্থা এখন আমূল বদলে গেছে। বর্তমান আইনে মুসলিম নারীদের জন্য হিজাব এবং বরখা ছাড়া ঘরের বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নারীরা চাইলে ঘরের বাইরে বের হতে পারবে, চাকরি করতে পারবে, কিন্তু মুসলিম হলে পর্দা বজায় রাখাটা আইনের চোখে বাধ্যতামূলক। হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। এই কড়া নিয়মের প্রবর্তক প্রেসিডেন্ট ওয়াহেস, আর এ কারণেই আড়ালের অনেক তাকে স্বৈরাচার বলে ডাকে। তবে সময়ের সাথে সাথে সাধারণ মানুষ এই কড়াকড়ি নিয়মের মর্ম বুঝতে পেরেছে এবং সমাজ এখন এই আইনে অভ্যস্ত। ওয়াহেজের চাচাতো বোন ওহি, তাদের ইবনান পরিবারের নারীদেরকে কখনো বাইরের মানুষের সামনে প্রকাশ্যে আনা হয় না, তাই ওহির পরিচয়ও সবার অজানা। ওহি এতদিন দেশের বাইরে ছিল, কদিন হলো দেশে এসেছে। ওহি দীর্ঘদিন প্রবাসে থাকায় দেশের আমূল বদলে যাওয়া এই সমাজ ব্যবস্থা সম্পর্কে সে অনেক অজ্ঞ। তার ধমনীতে বইছে আধুনিকতার স্রোত, যা বর্তমান সমাজের এই কঠোর বাস্তবতার সাথে বড্ড বেমানান। বাড়ির দারোয়ান বা কেয়ারটেকারদের চোখ এড়িয়ে ওহি নিঃশব্দে বেরিয়ে এসেছে রাস্তায়। তার গন্তব্য বাসার ঠিক পাশের ডিপার্টমেন্টাল স্টোরটি। উদ্দেশ্য একটু দই কেনা, কিন্তু ওহির পরনে পশ্চিমা ধাঁচের টপস আর হাঁটু ছোঁয়া ট্রাউজার। হিজাব বা বোরখার কোনো অস্তিত্ব নেই তার শরীরে। সে জানে এই পোশাকে রাস্তায় বের হওয়া এখন আর কেবল ফ্যাশনের অংশ নয়, বরং রাষ্ট্রীয় আইনে এক গুরুতর অপরাধ। তারপরও এসব পাত্তা না দিয়ে বেরিয়েছে। দোকানে ঢুকে সে স্বাচ্ছন্দ্যের দইয়ের খোঁজ করে। দোকানি কাজ থামিয়ে একবার ওহির আপাদমস্তক ভালো করে দেখে নেয়। তার দৃষ্টিতে বিস্ময়ের চেয়ে ঘৃণার আভাসই বেশি আছে। দোকানি ভাবশীল গলায় ওহির দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি হিন্দু নাকি মুসলিম? ওহি কিছুটা অবাক হয়, দই কেনার সাথে ধর্মের কি সম্পর্ক? তাও সহজ গলায় উত্তর দেয়, মুসলিম। দোকানি কোনো কথা বলে না, ফ্রিজ থেকে দইয়ের পাত্রটি বের করে আনে, কিন্তু কাউন্টারে রাখার বদলে সে ক্ষিপ্তস্ত দইয়ের ঢাকনা খুলে সরাসরি ছুঁড়ে মারে ওহির দিকে। সাদা দইয়ের আস্তরণ ওহির শরীরে আর পোশাকে লেপ্টে যায়। ওহি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ঘটনায় আকস্মিকতায় সে বাকরুদ্ধ। দোকানি এবার গর্জে ওঠে, বেপর্দা নারী, কোন সাহসে তুমি এই রূপে ঘর থেকে বের হয়েছ? মুসলিম হয়েও লজ্জা করে না তোমার? তোমরা হলে সমাজের ভাইরাস। দোকানের চিৎকার শুনে মুহূর্তেই ভিড় জমে যায়। উৎসুক জনতার ভিড়ে ধরে ওহিকে। ভিড়ের ফিসফিসানি স্পষ্ট শোনা যায়। কেউ কেউ হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা মেনে নিতে পারছে না, বলছে কাজটা ঠিক হলো না, এভাবে গায়ে দই ছোড়া উচিত হয়নি। কিন্তু অধিকাংশের কণ্ঠে সমর্থের সুর। ঠিকই তো আছে, মুসলিম মেয়ে হয়ে এমন উচ্ছৃঙ্খল পোশাক পরবে কেন? এ তো পাপ। দেশে এখন ওয়াহেজের শাসন। তাকে কেউ বলে স্বৈরাচার, কেউ বা মান্য করে কঠোর শাসন হিসেবে। আর প্রণীত আইনের মুসলিম নারীদের জন্য পর্দা করা বাধ্যতামূলক। অন্য ধর্মাবলম্বীদের জন্য ছাড় থাকলেও মুসলিম নারীদের হিজাব বরখা ছাড়া বাইরে বের হওয়া দণ্ডনীয় অপরাধ। ওয়াহেজের এই লৌহ কঠিন আইনের বেড়াজালে আটকা পড়ে গেছে ওহির মতো বেহেয়ার রূপে চলাফেরা করা অনেকেই। হট্টগোল শুনে পুলিশের টহল গাড়ি এসে থামে। ওহি তাদের দেখে আশা করে হয়তো এবার সে সুবিচার পাবে। গায়ে দই ছোড়ার অপরাধে দোকানি শাস্তি পাবে। কিন্তু পুলিশ পরিস্থিতি দেখে উল্টো ওহির দিকেই এগিয়ে আসে। তাদের চোখে অপরাধী ওহি, কারণ সে আইন ভেঙেছে। দায়িত্বরত পুলিশ অফিসার নির্লিপ্ত ভঙ্গিতে ওহির হাতে জরিমানার স্লিপ ধরিয়ে দিয়ে বলে, পাবলিক প্লেসে এমন অশ্লীল ও আইন বিরোধী পোশাকে বের হওয়ার জন্য আপনার 5,000 টাকা জরিমানা করা হলো। ওহি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ইবনান পরিবারে আজ এক প্রলয়কারী ভূমিকম্প আঘাত এনেছে। নিস্তব্ধতার চাদরে মোড়া বাড়িটার আনাচে কানাচে এখন শুধু চাপা উত্তেজনা আর আতঙ্কের ছায়া। এখন গত দুদিন আনভির উপস্থিতিতে ওয়াহেস নিজেকে প্রবলভাবে সংযত রেখেছিল।
চোখের সামনে অনেক কিছু ঘটে যেতে দেখেও না দেখার ভান করে এক অদৃশ্য সমতা বজায় রেখে চলছিল সে। আনভির সামনে সে কোনোভাবেই নিজের ভেতরের অস্থিরতাকে প্রকাশ করতে চায়নি, কিন্তু আজ আর পারল না। তার ধৈর্যের শেষ সুতোটুকু আজ ছিঁড়ে গেছে। আজ না পেরে সে ফিরে এসেছে তার সেই আদিম রুদ্র রূপে, যে রূপ দেখলে পরিবারের প্রতিটি সদস্যের মেরুদণ্ড বয়ে শীতল স্রোত নেমে যায়। ওহির দুঃসাহসিকতার ঘটনাটা ততক্ষণে মিডিয়ার কানা ঘষায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। ব্যাপারটা থানা পর্যন্ত গড়িয়েছে। তবে সৌভাগ্যবশত কেউ এখনো জানতে পারেনি যে মেয়েটি আভিজাত ইবনান পরিবারের একজন। ওয়াহেজের বন্ধু সাফি অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছে। পুলিশ স্টেশন থেকে ওকে ছাড়িয়ে এনে একটা কালো আবায়া পরিয়ে তড়িঘড়ি করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওহি বাড়িতে পা রাখার আগেই ওয়াহেজ পুরো ঘটনা জেনে যায়। খবরটা শোনার পর থেকেই রাগে তার শিরা উপশিরা ফুলে উঠেছে। সারা শরীর যেন ধিক করে জ্বলছে। দ্রুত বাড়ি ফিরে ওয়াহেজ। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখে লিভিং রুমে থমথমে পরিবেশ। পুরো পরিবার সেখানে জড়ো হয়ে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে ওহি। অপরাধ বোধের ছিটে ফোঁটাও নেই তার চেহারায়, বরং নির্লজ্জের মতো সবার সাথে সমানে তর্ক জুড়ে দিয়েছে সে। সাফি যে আবায়াটা পরিয়ে তার নাম বাঁচানোর চেষ্টা করেছিল, রাগে ক্ষোভে সেটা গা থেকে টেনে খুলে সবার সামনে সজোরে ছুঁড়ে মারে ওহি। তীক্ষ্ণ উদ্যক্ত গলায় চিৎকার করে ওঠে, আমি মানি না এইসব, আমি মানি না এই সেকেলের নিয়ম। ঠিক সেই মুহূর্তেই সদর দরজার চৌকাট মারায় ওয়াহেজ। তার মেজাজ এখন সপ্তম স্বর্গে। মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে, চোখে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহা শিখা। অগ্নিঝরা দৃষ্টিতে একবার ওহির দিকে তাকায় ওয়াহেজ, তারপর আশেপাশে একবার চোখ বুলিয়ে রাগে ফেটে পড়ে হাতের কাছে থাকা একটা ভারী এন্টিক ফুলদানি তুলে নেয় হাতে। তারপর বাঘের মতো গর্জন করে ওহির দিকে এগোতে থাকে সে। বেহায়ার বেহায়া, বেপর্দা অসভ্য নারী, তোর এত বড় সাহস কি করে হয়? এই ইবনান পরিবারের জন্ম নিয়ে তুই ওয়েস্টার্ন পোশাক পরে বাইরে হারাম পুরুষদের সামনে যাস? এত বড় কলিজা তোর কোত্থেকে গজালো? ওয়াহেজের এই রণমূর্তি দেখে তার মা আর তার বাবা ছুটে আসেন। আতঙ্কিত হয়ে পথ আটকে দাঁড়ান তারা। উষা কাঁপা কাঁপা হাতে ওয়াহেজের উত্তপ্ত গাল আর কপালে হাত বুলিয়ে ওকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেন। বাবা, রাগ করিস না, শান্ত হ। ও না বুঝে ভুল করে ফেলেছে, বাচ্চা মানুষ। কিন্তু ওয়াহেজ আজ কারো কথা শোনার পাত্র নয়। উষার হাত সরিয়ে দিয়ে লাল হয়ে যাওয়া চোখে ওহির দিকে তাকিয়ে দাঁত চেপে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে ওঠে, সবাইকে আমি বলেছিলাম না তোরা পশ্চিমার বেশানোস? তোরা ঘরের নারী, তোরা ঘরের ফুল, নিজেদের স্বাধীনতায় ঠেকে রাখবে। তুই যদি বেশ্যা হতি আর এইভাবে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতে, তাহলে আমার বিন্দুমাত্র আপত্তি থাকতো না। কিন্তু তুই আমার বোন, আমারই রক্ত। তুই তুই কিভাবে এইভাবে বাইরে গেলি? আবার আমার সামনে দাঁড়িয়ে তর্ক করছিস? তোকে বিদেশ পড়তে পাঠিয়েছিলাম শিক্ষা নিতে, এই নোংরামি সাহস বাড়াতে নয়। গলার রগ একটা একটা করে ছিঁড়ে নেব। চিনিস তুই আমায়? ভালো করে জানিস আমি কি কি করতে পারি। এতদিন ধরে সবার নমুনা দেখছে, কিছু বলছি না বলে এক একজন মাথায় চড়ে বসছিস, তাই না? এত কথার পরও বিন্দুমাত্র দমে যায় না ওহি। জেদ আর অহংকারে অন্ধ হয়ে ওয়াহেজের মুখের উপর অবলীলায় জবাব দিয়ে বসে ও। হ্যাঁ, বসেছি। আমার কি নিজস্ব কোনো স্বাধীনতা নেই? এই একটা কথায় প্রায় জ্বলন্ত বারুদে এক ড্রাম পেট্রোল ঢেলে দেওয়ার মতো। দ্বিগুণ ক্ষোভে উন্মাদের মতো ফেটে পড়ে ওয়াহেজ। উষাকে এক ঝাটকায় এক পাশে সরিয়ে দিয়ে সরাসরি ওহির দিকে তেড়ে যায় সে। ওহির মা অর্থাৎ ওয়াহেজের চাচি মিসেস রুশদি এবার আতঙ্কে জমে যান। নিজের মেয়ের নিশ্চিত বিপদ দেখে তিনি দিশেহারা হয়ে পড়েন। ওয়াহেজ যেভাবে এগোচ্ছে, এক আঘাতেই হয়তো ওহিকে শেষ করে ফেলবে। কি করবে বুঝতে না পেরে মিসেস রুশদি হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা আনভিকে ঠেলে দেন। আনভি এতক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। হঠাৎ ধাক্কা খেয়ে নিজেকে ক্ষিপ্ত ওয়াহেজের ঠিক সামনে আবিষ্কার করে সে। হক চকিয়ে যায়।
পেছন থেকে মিসেস রুশদি কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলে ওঠেন, তুমি একটু ওকে সামলাও না আনভি, প্লিজ। আনভিকে সামনে এগিয়ে আসতে দেখে নিজের পা থামায় ওয়াহেস। তীক্ষ্ণ দৃষ্টিতে রুশদির দিকে তাকে গর্জে ওঠে, চাচিম্মা, তোর মেয়ের যখন অর্ধনগ্ন অবস্থায় থাকার এতই শখ, তাহলে আমি ওকে এক্ষুনি এই মুহূর্তে এখানে জ্যান্ত কবর দেব। এরপর আনভির দিকে রুদ্র মূর্তিতে তাকিয়ে বলে, তুমি সামনে থেকে সরো। পরিস্থিতি বেগতিক দেখে আনভি দুহাত প্রসারিত করে ওয়াহেজের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে ওয়াহেজের অগ্নিবর্ষী চোখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, দেখুন দেখুন, ও আসলে বুঝতে পারেনি। আনভির কথা শেষ হওয়ার আগেই ওয়াহেজ এক প্রকার আনভির মাথার উপর দিয়েই হাতের ভারী ফুলদানিটা ওহির দিকে ছুঁড়ে মারতে উদ্যত হয়। পরিস্থিতি পুরোপুরি হাতের বাহিরে চলে যাচ্ছে দেখে আনভি মরিয়া হয়ে ওয়াহেজের দু কাঁধ শক্ত করে চেপে ধরে। তাকে সামান্য ধাক্কা দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ভুল 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 হয়ে গেছে ওর, প্লিজ ওকে মাফ করে দিন। সব সময়কার শান্তশিষ্ট ওয়াহেজের এমন ভয়ঙ্কর রূপ দেখে আনভির নিজেরই ভয়ে জান পালাই অবস্থা। আনভির স্পর্শে ওয়াহেজ কিছুটা থমকে যায়, কিন্তু পরক্ষণেই হাতের ফুলদানিটা সামনের কাচের টি টেবিলের পাশের ফ্লোরে সজোরে আছড়ে ফেলে সে। কাচ ভাঙ্গার বিকট শব্দের মাঝেই ওয়াহেজ দাঁতে দাঁত চেপে বলে, আমার বাড়ির নারীর দেহ বাইরের মানুষ দেখেছে, মিডিয়া দেখেছে, কত বড় বিপর্যয় ঘটিয়েছে তার কোনো ধারণা আছে? আর সবচেয়ে বড় কথা, ও আমার নিয়মের বিরুদ্ধে গেছে। আজ এর একটা বিহিত আমাকে করতেই হবে। কথাগুলো বলেই ক্ষোভে ফুসতে ফুসতে পাশের কাছে টি টেবিলটার সজোরে লাথি মারে ওয়াহেস। সিটকে উল্টে যায় টেবিলটা। এরপর হনহন করে নিজের রুমের দিকে পা বাড়ায় সে। আনভি মাঝখানে এসে দাঁড়ানোয় আজ হয়তো ওহি প্রাণে বেঁচে গেল, নয়তো ওয়াহেস নির্ঘাত ওর মাথা ফাটিয়ে দিত। বাড়ির উপস্থিত সবার বুকেই তখনও মৃত্যু ভয়ে কাঁপন ধরাচ্ছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই ভারী গলায় শেষবারের মতো শাসিয়ে যায় ওয়াহেস। শাস্তি এখনো বাকি। আনভি সিঁড়ির দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এই রাগী লোকটাকে এর আগে সে কত কথাই না শুনিয়েছে, আল্লাহই জানে এখন তার নিজের কপালে কি লেখা আছে। ওয়াহেস হয়তো এবার তাকেই বারান্দার থেকে সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। এদিকে রুশদি মেয়ে ওহিকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠেন। কেন তুই ওর নিয়ম ভাঙতে গেলি রে? এখন নিশ্চিত তোর সাথে খারাপ কিছু হবে। ওয়াহিস এত সহজে তোকে ছাড়বে না। মায়ের বুকে মুখ গুজে ওহিও ফুপিয়ে কেঁদে ওঠে। উষা ধীর পায়ে এগিয়ে যান। ওহির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে দীর্ঘশ্বাস ফেলে বলেন, শাস্তির জন্য প্রস্তুত না ওহি? ঠিক যেমনটা আইরা পেয়েছিল। আয়রাও একদিন ওয়াহেজের নিয়ম ভেঙে বেপরদায় বাইরে বেরিয়েছিল, উল্টো তর্কও করেছিল। এরপর ওয়াহেজ তার সাথে যা করেছিল তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। উষা এবার আনভির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ধমকে উঠলেন, এই, তুমি এখানে কি করছো? যাও, নিজের ঘরে যাও, গিয়ে নিজের হাজবেন্ডকে সামলাও। এ কথা শুনে আনভির ভেতরটা ভয়ে কেঁপে ওঠে। সে আমতামতা করে বলে, আমি 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 যাব? হ্যাঁ, তুমিই তো যাবে। তুমি ব্যতীত ওয়াজের অন্য কোনো স্ত্রী আছে নাকি? কথাটি শুনে আনভি আর কোনো উত্তর দেয় না। বুক ভরা ভয় নিয়ে সে ধীরে পায়ে রুমের দিকে এগোয়। রুমের সামনে গিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই ওয়াহেসকে দেখতে পায়। ওয়াহেস আনভিকে দেখে একদম ঠান্ডা চোখে তাকিয়ে তীক্ষ্ণ ও শীতল গলায় বলে, আমি কাউকে শাসন করার সময় তুমি যদি আর কখনো সামনে এসে দাঁড়াও, তাহলে নেক্সট টাইম সবার আগেই তোমার মাথা ফাটিয়ে দেবো। আনভি নিজের ভেতরের প্রবল ভয়টাকে সযত্নে চাপা দিয়ে কণ্ঠস্বর কিছুটা শক্ত করে বলে, আমি তো আসতে চাইনি, কিন্তু আমি না এলে তো আপনি ওকে মেরেই ফেলতেন, যে বড় ফুলদানিটা হাতে নিয়েছিলেন। ওয়াহেদ সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওটা স্রেফ ভয় দেখানোর জন্য নিয়েছিলাম। আমি পাগল নাকি জোর গায়ে হাত তুলবো? আমি ওর চাচাতো ভাই, আপন কেউ নয়। আনভি মৃদু স্বরে পাল্টা জবাব দেয়। এভাবে না শাসিয়ে তাকে তো ভালোভাবেও বোঝাতে পারতেন। আনভির কথা শুনে ওয়াহেজের ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে ও বলে, একটা ছোট শিশুকে যেমন অ আ ক খ ধরে ধরে শেখানো হয়, আমি আমার বন্ধুরও ঠিক সেভাবে বুঝিয়েছি, প্রতিদিন বুঝিয়েছি।
এই দুদিন আগেও বুঝিয়েছি যে একজন বেপর্দা নারী কতটা মূল্যহীন, কত ভাবে যে বুঝিয়েছে, কিন্তু ওহি বোঝেনি। এর আগে সে এমন শত শত ভুল করেছে, আর নয়, এবারে শাস্তি পেতেই হবে তাকে, কোনো ছাড়তে হবে না। আনভি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ওয়াহেজের দিকে 2 কদম এগিয়ে গিয়ে মিনতির সুরে বলে, সবাই তো জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের ভেতরের খবর তার কেউ জানে না। বাড়ির সবাই আমাকে বলছে আপনাকে বোঝাতে, ওকে মাফ করে দিতে। প্লিজ ওকে মাফ করে দিন। ওয়াহেজ স্থির দৃষ্টিতে আনভির দিকে তাকায়, তারপর বেশ রুক্ষ গলায় বলে, তুমি আমার স্ত্রী, স্ত্রীর মতোই থাকবে। আইন সবার জন্য সমান। তোমার কথায় আমি আমার নিজের অবস্থান ভুলে যেতে পারি না। এটা তোমার আর আমার মধ্যকার কোনো বিষয় নয় সামাইরা। তোমার আমার বিষয় হতো, তাহলে অবশ্যই তোমার কথা শোনার এবং মানার চেষ্টা করতাম আমি। আনভি ওয়াহেজের এই কথাগুলোর মর্ম খুব ভালো করে বুঝতে পারে, তাই সে আর কথা বাড়ায় না, একদম চুপ হয়ে যায়। নিস্তব্ধতা নেমে আসে পুরো ঘরে। কিছুক্ষণ পর বাগানের পরিবেশটা থমথমে হয়ে আসে ইবনান বাড়ির। বাগানের মাঝখানে রাখা হয়েছে বিশাল আকৃতির একটা ড্রাম। ড্রামটা কানায় কানায় বরফ গোলা পানিতে পূর্ণ। এই হাড় কাঁপানো ঠান্ডার জলের ভেতর গলার নিচ পর্যন্ত ডুবিয়ে রাখা হয়েছে ওহিকে। পরনে তার কালো বরখা, যা এখন নিজের শরীরে লেপ্টে আছে। এটা শুধু ওহির বেপরোয়া স্বভাব বা পর্দা না করার শাস্তি নয়, এর পেছনে রয়েছে আরো গভীর এক পাপের দগদগে ইতিহাস। ওহি দেশের বাইরে গিয়ে এক বিবাহিত বিজনেস টাইকুনের সাথে সম্পর্কে জড়িয়েছিল। শুধু তাই নয়, লোকটার বিশ্বাস ভেঙে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে দেশে পালিয়েছে সে। ওহির এই শয়তানির প্রতিটি নথিপত্র এখন ওয়াহেজের হাতে। পরিবারের সবার সামনে সেই জঘন্য সত্য উন্মোচিত হয়েছে, আর এখন চলছে তার প্রায়শ্চিত্ত। বর্তমান এ দেশের পরকীয়ার একমাত্র শাস্তি হলো টানা 30 মিনিট বরফ জলের গলা পর্যন্ত ডুবিয়ে থাকা। এর 1 মিনিটও এদিক সেদিক হওয়ার জো নেই। অভিযুক্ত যেই হোক, যদি এই শাস্তির মাঝে তার মৃত্যু হয়, তাতেও কারো কিচ্ছু যায় আসে না। ঠান্ডায় ওহির শরীর জমে আছে, দাঁতে দাঁত লেগে ঠক ঠক শব্দ হচ্ছে, কিন্তু চিৎকার করার শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। একের পর এক মহিলা গাঢ় নির্লিপ্ত মুখে ড্রামে আরো বরফ ঢেলে যাচ্ছে। উঠোনের এক পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে উষা, রুশদি, অজিফা আর আয়রা। আনভিও আছে তাদের সাথে। চোখের সামনে এই অমানবিক দৃশ্য দেখেও তারা নিশ্চুপ। ওয়াহেজ তাদের সবাইকে সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে রেখেছে। উদ্দেশ্য পরিষ্কার, তার ওহির এই পরিণতি দেখে বাকিরা যেন ভবিষ্যতে এমন ভুল করার দুঃসাহস না দেখায়। ওয়াহেজের এই নীরব বার্তা সবার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। আনভি আর স্থির থাকতে পারে না। চোখের সামনে এমন দৃশ্য বেশিক্ষণ সহ্য করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ধৈর্যের বাঁধ ভেঙে সে কম্পিত পায়ে 2 কদম এগিয়ে যায় ওয়াহেজের দিকে। তার উদ্দেশ্য ওয়াহেজের পায়ে পড়ে হলেও ওহির জন্য ক্ষমা ভিক্ষা করা। কিন্তু আনভিকে এগোতে দেখেই ওয়াহেজ হাত তুলে ইশারা করে। বরফ শীতল গলায় সে ধমকে ওঠে, সামাইরা, যতটুকু এসেছো ঠিক ততটুকুতে থেমে যাও। মুক্তি আর একটা শব্দ বের করলে ড্রামই তোমাকে চুবিয়ে দেবো আমি। আনভি থমকে যায়। ওয়াহেজ এবার ড্রামের ভেতর যন্ত্রণায় ছটফট করতে থাকা ওহির দিকে ফিরে দাঁতে দাঁত চেপে সে হিস হিস করে বলে ওঠে, কিসের এত টাকার প্রয়োজন ছিল তোর? এতটা নিচে নামলি তুই? টাকার যদি এতই অভাব ছিল আমাকে সে একবার বলতে, আমি আমার নিজের কিডনি বিক্রি করে হলেও তোকে টাকা দিতাম। কিন্তু তুই? ওয়াহেজ থামে না। তার গলার স্বরে তীব্র ঘৃণা আর অসহায়ত্ব ঝরে পড়ে। এখন তোকে আমি কার কাছে বিয়ে দেব? কিভাবে দেব? যার কাছে বিয়ে দিতে যাব সে তো মুখের উপর বলে দেবে এমনিদের কথা বলেন, অথচ নিজের বোনের ইজ্জতেরও তো হেফাজত নেই। তখন আমি তাকে কি জবাব দেব? তুই আল্লাহর কাছে কি জবাব দেবি? তোর বাবা কি জবাব দেবে? ছি, সামান্য 2 পয়সার জন্য তো নিজের সত্তা, নিজের সম্ভ্রম সব এভাবে বিসর্জন দিলি? অপমান, অনুশোচনা আর হাড় হিম করার ঠান্ডায় ওহি এখন হু হু করে কাঁদছে। তার কান্না দেখে আনভি নিজেকে আর সামলাতে পারে না। সব ভয় উপেক্ষা করে সাহস সঞ্চয় করে সে আরেক পা এগিয়ে দিয়ে আর্তনাদ করে ওঠে,
ওকে মাফ করে দিন প্লিজ ওয়াহিজ, ও মরে যাবে। আনভি তার নির্দেশ অমান্য করে কথা বলায় ওয়াহেজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে তার রাগ দ্বিগুণ হয়ে ওঠে। ওয়াহেজ ফট করে বসা থেকে উঠে দাঁড়ায়। ওয়াহেজ উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে আনভির দিকে এগিয়ে আসে। আনভি ওয়াহেজকে আসতে দেখে চোখ নামিয়ে নেয়। তার বিশ্বাস ওয়াহেজ কিছু বলবে না, তারপরও সংকোচ লাগছে। ওয়াহেজ দাঁত চেপে আনভির দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। চুপচাপ ওহির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বাড়ির ভেতরে হাঁটা শুরু করে জোরপূর্বক। আনভি ওয়াহেজের সঙ্গে যেতে চায় না, কিন্তু ওয়াহেজের হাতের টানে তাকে যেতেই হয়। ওয়াহেজ যাওয়ার আগে গার্ডদের বলে যায়, ওর শাস্তি শেষ না হওয়া পর্যন্ত ওকে ছাড় দিও না। এতটুকু বলে ওয়াহেজ আনভিকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। আনভি কিছু বলতেও পারছে না, আর মন চাইছেও না সঙ্গে যেতে। আনভি নিজের হাতের দিকে তাকায় এক নজর। ওয়াহেজ তার হাতখানা শক্ত করে ধরেছে। ওয়াহেজ তার হাত ধরল কেন? ওয়াহেজের কি অনুমতি নেওয়া উচিত ছিল তার হাত ধরার আগে? অবশ্যই নেওয়া উচিত ছিল, কিন্তু সে নেয়নি। সে আনভিকে স্ত্রী মানে না, অথচ পুরো দস্ত আনভির উপর বেগমের অধিকার খাটায়। এ কেমন নিয়ম? আনভিকে নিয়ে ওয়াহেজ ঘরে প্রবেশ করে। তারপর আনভির হাত ছেড়ে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে আবারও আনভির দিকে ফিরে এসে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আনভির দিকে তাকিয়ে বলে, তোমাকে তো বলেছিলাম সামাইরা মাঝখানে কথা না বলতে, তারপর কেন বললে? কথাটা ধমকের সুরে বলে উঠে ওয়াহেজ। ওয়াহেজের ধমক খেয়ে আনভি হালকা কাঁপতে কাঁপতে উচ্চারণ করে, আমি আসলে এমন কিছু কখনোই সামনাসামনি দেখিনি, তাই একটু ইয়ে ইয়ে হয়ে গিয়েছিলাম। বুঝুন তো আমার অবস্থাটা। ওয়াহেজ আনভির এমন আমতা আমতা শুনে দু কদম এগিয়ে এসে ঠান্ডা চোখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। ওর ওই হিম তাকানোই আনভিকে মেরে ফেলেছে। আনভি কাঁপার পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। এখন না ওয়াহেজ ওকে চড় মেরে ফেলে। আনভি নত দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। ওয়াহেজ কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, দ্বিতীয়বার এমন হলে শাস্তি একটাও মাটিতে পড়বে না। তুমি আমার স্ত্রী, তোমার আমার সম্পর্ক তুমি আমার দায়িত্বর কাজের মধ্যে নিয়ে এসো না। তুমি আমার স্ত্রী। এই কথাটা আবারও একবার ওয়াহেজ বলেছিল, এখনো ফের বলল। আনভি ওয়াহেজের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে বসে, আপনি বারবার তুমি আমার স্ত্রী বলছেন কেন? আমি কি আপনার সত্যি স্ত্রী? হঠাৎ এমন প্রশ্নে ওয়াহেজ থতমত খেয়ে যায়। এই মেয়েটা তাকে সব সময় লজ্জার মুখে ফেলে দেয়। ওয়াহেজ আনভির কথার কোনো উত্তর দিতে পারে না। কিছু ইতস্ততা নিয়ে বলে, আমি বাইরে যাচ্ছি, আজ রাতে বাড়ি ফিরবো না। একা ঘুমোতে না পারলে আয়রাকে নিয়ে এসো। কথাটা বলে ওয়াহেজ ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়। আনভি হতাশ হয়ে ওয়াহেজের দাওয়ার দিকে তাকিয়ে থাকে। লোকটা এমন কেন? একটা প্রশ্ন করলে সঠিক উত্তরে তলব মেলে না। আনভি ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ব্যালকনিতে গিয়ে দেখে ওহিকে ড্রাম থেকে বের করা হচ্ছে। ওহির এই শাস্তিটা প্রযোজ্য। এই যে আনভি ওয়াহেজকে বাধা দিচ্ছিল, এটা এক প্রকার চালাকি ছিল। আনভির সেখানে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছিল। তার বিশ্বাস ছিল ওয়াহেজকে কিছু বললে সে সবার সামনে আনভিকে কিছু বলবে না, নিশ্চিত আনভিকে আড়ালে নিয়ে আসবে। তাই আনভি বাধা দিচ্ছিল, আর ফলস্বরূপ ওয়াহেজ তাকে ঘরে নিয়ে এলো। এই ওহিকে আনভির নিজের সহ্য হয় না, বিরক্ত লাগে তার চলাফেরা। ওয়াহেজ বেরিয়ে গিয়েছে দুপুরের দিকে। রাত এখন বাজে 12টা। সে যখন বলেছে আসবে না, তার মানে সে আসবে না। ডিনার করে আনভি একা রুমে বসে আছে। ঘুম কেন জানি আজ চোখের ধরা দেওয়ার নামই নিচ্ছে না। আজ আনভির চোখের নিদ্রা গিয়েছে, মনে হয় বেড়াতে। ওয়াহেদ যেহেতু আসবে না আর ঘরেও সে একা, তাই একাকিত্ব কাটাতে আনভি সিদ্ধান্ত নেয় সে সাজবে, শাড়ি পরবে, চুড়ি পরবে, মানে সুন্দর করে সাজবে। আনভি বেশি সাজগোজ পছন্দ করে না, কিন্তু অতটাও না। মাঝে মধ্যে নিজেই নিজের মতো সে সাজে। ঘরের ভেতর একা একা আনভির ভাবনা মতোই কাজ করে। উঠে একখানা পিওর জর্জেট কালো বেনারসি পরে, যার পাড়ে এবং আঁচলে সোনালি রঙের সুতো দিয়ে চমৎকার ডিজাইন করা। কানে একজোড়া এন্টিক দুল পরে নেয় শাড়ির সঙ্গে ম্যাচিং করে।
নিজের রক্তাপ অধর যুগলে একটু লিপস্টিক দেয়, চোখের নিচে একটু কাজল টেনে দেয়, একটা ছোট্ট কালো টিপ কপালে বসিয়ে দেয়। এতটুকু সেজে আনভি নিজেই নিজের দিক থেকে চোখ ফেরাতে পারছে না। ভীষণ সুন্দর লাগছে তাকে এই রূপে। আনভি শুক্রিয়া আদায় করে কয়েকবার পরে নেয়। নিজের দীর্ঘ লম্বা ঘন কেশরাশি খুলে দিয়ে হাতে পরতে শুরু করে কাচের চুড়ি। একটা আস্ত কাচের চুড়ি তাকে গিফট করেছিল তার ফ্রেন্ড তারিন। আয়নায় দেখে মুস্কি হেসে চুড়ি পরছে নিজের মনের সুখে আনভি। আর তখনই দরজা ফট করে খুলে ঘরে প্রবেশ করে ওয়াহেস। আজ তার আসার কথা ছিল না, তথাপি কাজ শেষ হয়ে যাওয়ায় বাড়ি ফিরল। ঘরে পা রেখেই সে তবদা খেয়ে গিয়েছে। কালো শাড়িতে এই হালকা সাজে আনভিকে চোখে ধরেছে বারবার। ওয়াহেজের বুক ধুকভুক করছে। ধুকভুকানি নিয়ে ওয়াহেজ ধীর পায়ে এগিয়ে আসে আনভির দিকে। মনে মনে তার প্রশ্ন জাগে, এই মেয়ে এত রাতে সাজছে কেন? মেরে ফেলবে তো ওয়াহেজকে নিজের মোহে আটকিয়ে। তার সুন্দরী নারী কত শত চোখে পড়ে, একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছা হয় না। তবে আনভির দিকটা আলাদা। আনভি তার হালাল নারী, তাই বোধহয় আনভির দিক থেকে চোখ ফেরানো কষ্টকর হয়ে যায়, বারবার তাকাতে মন চায়। আনভি লজ্জাজনক একটা পরিস্থিতিতে পড়ে গেছে। ওয়াহেজ তো বলেছিল সে বাড়ি ফিরবে না, তাহলে এখন এখানে কি করছে সে? আনভি মাথা নিচু করে বসে থাকে। তিরতির করে কাঁপন শুরু হয়ে গিয়েছে তার শরীরে। এতটা লজ্জা আর সংকোচকর অবস্থায় সে কখনোই পড়েনি। না জানি এখন ওয়াহেজ কি বলে বসে আর কি ভেবে নেয়। ওয়াহেজ ধীর পায়ে আয়নার পাশে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে আনভির নতজানু মুখের দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে, তারপর বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে সামাইরা। আমি কি জানতে পারি তুমি কে জন্য এই নিরুপম রূপে সাজলে? ওয়াহেজের প্রশ্নে আনভি ফট করে চোখ তুলে তাকায়, ইতস্তত বোধ নিয়ে বলে, না, এমনি ভালো লাগছিল না তাই সেজেছি। আপনি তো বললেন আসবেন না। যে কাজের জন্য থাকবো ভেবেছিলাম সেটা হয়ে গেছে, তাই এসে গেলাম। ভালো, সাজগোজ না করলে নিরামিষ লাগে, লজ্জা পেও না। আমি তোমাকে এসব নিয়ে কিছু বলবো না। আনভি ওয়াহেজের কথায় মাথা নাড়িয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। যে লজ্জাজনক কট সে খেয়েছে তা বলার বাহিরে। আর কি এখানে থাকা যায়? এই সাজসজ্জা ত্যাগ করতে হবে। সাজার শখ মিটে গেছে আচ্ছা মতো। আনভিকে উঠে যেতে দেখে ওয়াহেজ প্রশ্ন করে। চলে যাচ্ছ কেন? আনভি ওয়াহেজের মুখের দিকে তাকিয়ে বলে, এগুলো চেঞ্জ করে আসি। চেঞ্জ করবে কেন? তোমাকে তো সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলে সারা রাত এখানে এখন এসব পরে এই সাজে বসে থাকতে তো পারি না। না, একটু বসো। তোমাকে দেখতে সুন্দর লাগছে। আমি একটু তোমাকে দেখি। তোমার দিকে তাকাতে আমার ভালো লাগে। আনভি ওয়াহেজের এই কথায় ভ্রু কুঁচকে বলে ওঠে, কেন আপনি আমার দিকে কেন তাকাবেন? লজ্জা নেই আপনার? যাকে বউ মানেন না তার দিকে কেন তাকাবেন আপনি? ওয়াহেজের ফুরফুরে মেজাজটা বিগড়ে দেওয়ার জন্য আনভির এই কথাটাই যথেষ্ট। ওয়াহেজ গলার আওয়াজ চওড়া করে বলে, তোমার কি ঘাটতারামের অভ্যাস? এত উল্টো উত্তর দিচ্ছে কেন? সেজেছে তো আমার জন্যই, তো আমি দেখবো না? এই কথা শুনে আনভির ভীষণ রাগ হয়। এই কথা বলার মানে কি? সে তো নিজেই নিজের জন্য সাজলো, ওর জন্য কেন সাজবে? আনভি ওয়াহেজের চোখে চোখ রেখে রুক্ষ গলায় বলে, আপনার জন্য সাজবো মানে? আপনি বাড়ি আসবেন না বলে আমি সেজেছি। আপনি কে শুনি যে আমি আপনার জন্য সাজবো? বলতে বলতে বেশি বলে ফেলছেন আপনি। ওয়াহেজ আনভিকে এমন রেগে যেতে দেখে নিজেকে শান্ত করে ঠান্ডা গলায় বলে, আনভি, তুমি কি ভুলে যাচ্ছ আমাদের বিয়ে হয়েছে? বিষয়টা অনাকাঙ্ক্ষিত হওয়ায় আমার জন্য মেনে নেওয়া পসিবল নয়, তাও আমি মানাতে চেষ্টা করছি। তাই আমি তোমায় সময় দেওয়ার কথা বলেছিলাম। তুমি বসো আমার সামনে, আমি তোমায় দেখি। তোমার চেহারাটার ছবি অন্তরে আঁকি, যে নিজেকে বোঝায় এই তুমি আমার সব, তুমি আমার ভবিষ্যৎ। অথচ তুমি আমাকে বলছো আমি কে? এতটুকু নরম গলায় বলে ওয়াহেজ ধমকে ওঠে, আমি কে মানে? আমি তোমার মাহরাম। আর এমন প্রশ্ন আর কখনো করলে বুঝবে আমি কে, আর আমার করার কি আছে? এমন হুমকি দিয়ে ওয়াহেজ ওয়াশরুমের দিকে যেতে থাকে। তবে ওয়াশরুমের দরজার সামনে এসে আবারও আনভির দিকে ফিরে তাকায় আর বলে, খবরদার কিছু গা থেকে খুলবে না। আমি ফ্রেশ হয়ে আসছি, এসে দেখবো কি করার আছে। আনভি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো হঠাৎ?
এই লোকটা কাল রাতেও তো অসহ্য আচরণ করেছিল আনভির সঙ্গে, আর আজ এমন বাণী বকছে। কেটে যায় পুরো 9টি দিন। সেদিন রাতটা কোনোভাবে পার হওয়ার পর ওয়াহেদ সকাল সকাল সফরে বেরিয়েছে। বিভিন্ন জেলায় একান্তে ভ্রমণ, সব বিষয়ে যথাযথ খোঁজ খবর নেওয়া আর সব সংবরণ সঠিক হিসেবে মাপার কাজ শেষে আজ 9 দিন পর ওয়াহেদ বাড়ি ফিরে। ঘড়িতে এখন রাত 10টা বাজে। ওয়াহেদ বাড়ি ফিরেছে সেই রাত 8টায়, অথচ আনভির দেখা সে এখনো পাচ্ছে না। এই 9টা দিন আনভির খোঁজ খবর নেওয়াটাও তার জন্য বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। নিজের কাছে আনভির কোনো ফোন নাম্বার নেই। কাজের ফাঁকে যখনই একটু অবসর পায় আনভির বিডি কন্টেন্টের আইডিতে মেসেজ দিয়েছে অনেক সে, অথচ আনভি সেসব দেখেও না, হয়তো মেসেজ রিয়াক্ট চেকও করে না মেয়েটা। অন্য কারো কাছে আনভির নাম্বার চাইতে গিয়েও ওয়াহেদ থমকে যায়। নিজের স্ত্রীর নাম্বার নিজের কাছে নেই, বিষয়টা অন্যদের কাছে বড্ড হাস্যকর হয়ে যাবে না, তাই আর চাওয়া হয়ে ওঠে না। ওয়াহেজের এখন প্রচণ্ড রাগ হচ্ছে। মেয়েটা ঘরে আসবে কখন, আসছে না কেন? সেই 8টায় সে বাড়ি ফিরেছে, অথচ একটা বারের জন্য মেয়েটা ঘরে আসছে না। এসে তো অন্তত জিজ্ঞেস করতে পারে কেমন আছেন, কি করছেন। না, এসব করতে হবে না, এসব হয়তো একটু অতিরিক্তই হয়ে যায়, কিন্তু একটাবার তো চোখের দেখাও দেখে যেতে পারে। অন্যদিকে রান্না করতে করতে আনভির অবস্থা একেবারে কাহিল। ওয়াহেস আসবে এই অজুহাত দেখিয়ে তার চাচি শাশুড়ি রাতের রান্নার সমস্ত ভার তার উপরে ছেড়ে দেন। একা হাতে রান্না করে, সবাইকে খাবার পরিবেশন করে, নিজে খেয়ে সব গুছিয়ে তবেই সে এখন ক্লান্ত পায়ে রুমের উদ্দেশ্যে রওনা হয়। ওয়াহেজের সাথে খাবার টেবিলে তার একবারই দেখা হয়েছে, শুধু এক পলক চোখাচোখি হয়েছে দুজনের, আর কিচ্ছুই না। ওয়াহেজ এলে আসুক, না এলে নেই, তাতে আনভির কি? এই 9টা দিনের মধ্যে একটা মিনিটের জন্য তো ওয়াহেজ তার কোনো খবর নেয় না, অবসর নেওয়ার কথাও না, কারণ সে তো তাকে স্ত্রী হিসেবে মানেই না। তাহলে কিসের টানে খবর নেবে? মনের ভেতর এমন অভিমানী ধারণা বুনতে বুনতে আনভি ঘরে প্রবেশ করে। ঘরে পা রাখতেই সে থমকে দাঁড়ায়, দেখে ওয়াহেজ বেডে হেলান দিয়ে 2 হাত বুকে ভাঁজ করে শুয়ে আছে। তার তীক্ষ্ণ চোখ দুটো আনভির পানে স্থির। ওয়াহেজের এমন স্থির দৃষ্টিতে আনভির অস্বস্তিতে দ্রুত চোখ নামিয়ে নেয়। আনভিকে চোখ নামিয়ে নিতে দেখে ওয়াহেজ হঠাৎ ধরফর করে উঠে দাঁড়ায়। হন হন করে এগিয়ে এসে সোজা আনভির সামনে দাঁড়ায় সে, তারপর অপ্রত্যাশিতভাবে সালাম দেয়। আসসালামু আলাইকুম। আনভি ওয়াহেজের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে কিছুটা ইতস্তত বোধ নিয়ে ওয়াহেজের মুখের দিকে তাকিয়ে সালামের উত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম। ওয়াহেজ মেকি হেসে খোঁচা মেরে বলে, স্বামী কোথা থেকে আসলে তার সাথে 2 ঘন্টা পর দেখা করতে হয়, তাই না? আদব কাদের কোনো কিছু লেশ আছে তোমার? আনভি ওয়াহেজের এমন কথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলে, যে স্বামী স্ত্রীকে বিয়ের 2 দিন পর রেখেই সফরে চলে যায়, তার আদবটা কোথায়? আর গেল তো গেল, গিয়ে একবার খবরও নিল না, তার কায়দাটা কোথায়? ওয়াহেজ আগে থেকেই জানতো এমন প্রশ্নের সম্মুখীন সে হবে, তাই নিজের পকেট থেকে ফোন বের করে বিডি কন্টেন্টে যে মেসেজগুলো দিয়েছিল সে ওগুলো আনভির চোখের সামনে ধরে বলে, তোর নাম্বার ছিল না আমার কাছে, আর কারো কাছে খুঁজিও নি, কারণ এটা হাস্যকর একটা বিষয় যে হাজব্যান্ডের কাছে ওয়াইফের নাম্বার নেই। তাই ভিডিও কনটেক্সটে অনেক মেসেজ দিয়েছে, কিন্তু তুমি তো এসব সিনই করোনি। আনভি এসব দেখে চারিদিকে একবার তাকায় আর মনে মনে ভাবে, এ লোককে তো ঝাড়ার সুযোগ নেই, কাঠিতে কাঠিতে নিজেকে নির্দোষ প্রুভ করে সে। ওয়াহিজ ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে আনভিকে এবার বলে, আমি তোমার প্রবলেম বললাম, এবার তুমি তোমারটা ক্লিয়ার করো। আনভি এটা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াহেজের চোখের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি তো আমায় একটু হলেও মর্যাদা দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার পরিবার তো এখনও আমার সাথে আগের মতোই আচরণ করে। কেন এলাম না জানতে চান? 7টা থেকে রান্নাঘরে রান্নায় ব্যস্ত, সবকিছু এক হাতে করতে হয়েছে আমার। কাজের লোক যে 2জন ছিলেন তারাও ছুটিতে, খাবার পরিবেশন করা, প্লেট বাটি এটা ওটা ধোয়া, সবটা করতে হলো। এখন বলুন কি করে বের হই? এগুলো শুনে ওয়াহেজের কপালে একটা রক ফুলে ওঠে। এগুলো তার মা চাচি ইচ্ছে করে করেছেন। সে বিয়ে করে বউ নিয়ে এসেছে, কোনো চাকরানি নয়। ওয়াহেজ সামনে এগিয়ে যেতে যেতে বলে,
তুমি ফ্রেশ হয়ে আসো। আমি জিজ্ঞেস করে আসি যে বউ নিয়ে এসছি না চাকরানে নিয়ে এসছে, যে ওরা এমন বিহেভ করে। সব একসাথে তো কাজগুলো করতে পারতো। ওয়াহেজের রাগ দেখে আনভির বুক ধড়ফড় করতে শুরু করে। এই উন্মাদ রেগে গেলে কি থেকে কি করবে হিসেব নেই। তার মধ্যে এখন এদের এসব নিয়ে প্রশ্ন করলে তারা ভাববেন ওয়াহেজকে শিখিয়ে দিয়েছে আনভি। ওয়াহেজের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ায় আনভি আর বলে, না না, জিজ্ঞেস করতে হবে না। জিজ্ঞেস করতে হবে না মানে? এগুলো সমাধান না করলে কাল তারা তোমার সাথে আরো বেশি করবে। এটা বলে ওয়াহেজ আনভির পাশ কাটিয়ে যেতে নেয়। আনভি নিজের সবটুকু শক্তি দিয়ে ওয়াহেজের দু বাহু চেপে ধরে মুখ তুলে ওয়াহেজের চোখে চোখ রেখে বলে, এই মাঝ রাতে এসব নিয়ে কথা বলতে হবে না, সকালে বলবেন বললে। আর মেয়েদের এভাবে একটু মানিয়ে নিতে হয়, এসব কিছুই না, সমাজের রীতিই এটা। সমাজের রীতি আমি পাল্টে দিচ্ছি। তুমি কি দেখোনি আমি কিভাবে বিশৃঙ্খল সমাজের এই দেশকে 3 বছরে কতটা শৃঙ্খলা নিয়ে এসেছি? এগুলো তো অন্যায়। ঘরের বউ বলে তার সব কাজ করতে হবে, এটা তো জুলুম। আর এই জুলুম আমার নিজের উপর হচ্ছে। তোমার উপর হওয়া মানেই তো আমার উপর হওয়া। আনভি ওয়াহেজের বাহু আরো শক্ত করে ধরে বলে, এগুলো এখন বলে ওনারা আমাকেই দোষারোপ করবেন। সবার মন মানসিকতা তো আর এক নয় ওয়াহেজ। হ্যাঁ, জিজ্ঞেস করবেন, অবশ্যই করবেন, তবে সকালে, এখন না। এখন সবাই ঘুমিয়ে গিয়েছে হয়তো। আনভির কথায় ওয়াহেজ কিছুটা শান্ত হয়। ওয়াহেজ চোখ নামিয়ে আনভির চোখের দিকে তাকিয়ে থাকে। দুজনের হৃৎস্পন্দনের কাঁপন তৈরি হয়ে গিয়েছে। একে অপরের এতটা কাছাকাছি দুজনেরই কাম্য ছিল না। ওয়াহেজ ফু দিয়ে আনভির চোখে মুখে আশ্রে পড়া ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে বলে, তুমি অনেক সুন্দর সামাইরা, তোমায় দেখলে মায়া জন্ম নেয় অন্তরে। এমন কথা শুনে আনভি শক খেয়ে দাঁড়িয়ে থাকে। সিসি, কি ভীষণ লজ্জা! এই লোক তার প্রশংসা করছে। আনভি ওয়াহেজের থেকে সরে যেতে যেতে বলে, আপনি যান, গিয়ে ঘুমান, যা হবে সকালে দেখা যাবে। ফ্রেশ হয়ে নিই। এটা বলে আনভি দ্রুত আলমারির দিকে এগিয়ে গিয়ে একটা গাঢ় সবুজ রঙের সুতি আর সাদা পায়জামা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। গোসল দিতে হবে। শরীরের মশলার ঘ্রাণ লেগে গিয়েছে, গা ঝিমঝিম করছে। ভালোভাবে গোসল করে আনভি ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বের হয়েই দেখে ওয়াহেজ ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আনভির অপেক্ষা করছে। আনভি ওড়না আনেনি, মনে করেছিল ওয়াহেদ যেহেতু ঘুমিয়ে যাবে তাই ওড়না রুমে গিয়েই পড়বে। আনভি চুল মোছার টাওয়ালটা বুকে টেনে ধরতে ধরতে ভ্রু কুঁচকে ওয়াহেজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? ঘুমোবেন না? ওয়াহেজ আনভির কথা না শুনে অপলক নয়নে আনভির দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। তারপর হুট করে আনভির কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের নিকট নিয়ে আসে। আনভি ছটফটিয়ে ওঠে। এই কি করছেন? ওয়াহেজ আনভির থেকে টাওয়ালটা নিতে নিতে আনভির কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে, আমার না হয় আজ থেকে প্রপারভাবে স্বামী স্ত্রী হলাম। আমি দুঃখিত বাসর রাতে তোমাকে তোমার প্রপার সম্মান না দেওয়ার জন্য। আমি দুঃখিত তোমার সাথে বাজে আচরণ করার জন্য। তুমি কি রাজি হবে এই ফয়সালা? আনভির গা বেয়ে বয়ে যাচ্ছে হিমশীতল এক অনুভূতি। সে কি বলবে বুঝতে পারছে না। লজ্জায় কান গরম হয়ে গিয়েছে। আনভি নিচু স্বরে শুধায়, আজ থাক না, কাল না হয়। ওয়াহেস মুখ নামিয়ে এনে আনভির গালে একটা চুমু একে দিতে দিতে বলে, সবার কাছে গাফলতের কি প্রয়োজন? আজ তো মনে মতো দিলে কয়েক বছর সব লুটে নিতে পারি। হায়াত মতের কথা তো বলা যায় না। আনভি ওয়াহেজের কাঁধে হাত রাখে শক্ত করে আর জিজ্ঞেস করে, নিন তো দেখি তাহলে। ওয়াহেজ অনুমতি পেয়ে বিসমিল্লা বলে আনভির দু ঠোঁটে চুমু খায় প্রগাঢ়ভাবে। এভাবে বার কয়েক খেয়ে বলে, এই যে নিলাম, বুঝলে? আনভি মৃদু হেসে ওয়াহেজের চোখের দিকে তাকিয়ে বলে, আমি রাজি, তবে কিছু কথা জানার আছে, উত্তর দেবেন? দেব, প্রশ্ন করো। সারাকে এখনো মনে রেখেছেন আপনি? কথাটা শুনে ওয়াহেজ হেসে শুধায়, না, তাকে আমি মনে করতাম হয়তো সে আমার স্ত্রী, কারণ আমাদের বিয়ের সব কিছু ফাইনাল ছিল। কিন্তু পরে সে চলে গেল। এখন তোমার মতো একজন প্রিয়তমাকে ঘরে রেখে অন্য একজনকে মনে রাখা কাপুরুষতা ছাড়া অন্য কিছু নয়। আনভির বুক থেকে একটা ভার নেমে যায় এই উত্তর শুনে। তাই আর কোনো প্রশ্ন না করে বলে, আমি আর কোনো প্রশ্ন করলাম না, কারণ আমি জানি আপনি কেমন। নিশ্চয়ই আপনি কখনো আমায় ঠকাবেন না। আপনি একজন দায়িত্ববান পুরুষ। পৃথিবীর প্রতিটা মুত্তাকি নারী হয়তো আপনার মতো মাহরাম চায়।
জানেন, আমি যেমন আল্লাহর কাছে চেয়েছিলাম আপনি ঠিক তেমনটাই। আমি আপনার মতোই কাউকে সবসময় চাইতাম, যার ভেতর গায়রত আছে, যে সব কিছু বোঝে, যে বিচক্ষণ, যে আমায় বুঝবে। আপনি হলেন আমার সারা জীবনের তাহাজ্জুদের মোনাজাতের ফল। ওয়াহেস আনভির কথায় বেশ সন্তুষ্ট হয়। সে আনভির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি তোমার মতোই কাউকে চেয়েছিলাম। বিয়ের দিন রাতেও বোঝা হয়ে গিয়েছিল আমার যে আমি আমার মতো কাউকে পেয়েই গিয়েছি। তোমার ইজ্জত, তোমার ভালো থাকা, খারাপ থাকা, তোমার সব কিছুর হেফাজতের ওসিলা আজ থেকে আমি। আনভি মাথা নাড়িয়ে বলে। আমি আপনাকে মেনে নিলাম। ওয়াহেস আনভির কপালে টুপ করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তাকে কোলে তুলে নেয়। আনভির লম্বা খোলা চুলগুলো আগা ফ্লোরে আছড়ে পড়ে। ওয়াহেস আনভিকে বিছানায় নিয়ে গিয়ে ফিসফিসিয়ে ওঠে। তোমার চুলগুলো বেঁধে দেবো সামেরা? আমাকে সমস্যা দেবে? বেঁধে নিচ্ছি। আপনি পারবেন না আমার চুল সামলে বেঁধে নিতে? এটা বলে আনভি নিজের বেসামাল চুলগুলো খোপা করে নেয়। ওয়াহেস ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, মিসক দিয়ে উজু করেছ? জি। বেশি কষ্ট হলে একটু ম্যানেজ করে নিও। আমি মনে হয় নিজেকে তখন সামলাতে সক্ষম হব না। আচ্ছা। অতঃপর তারা একে অপরের কাছাকাছি আসতে থাকে। দুজন দুজনে মেতে ওঠে। ঘরে ভেসে ওঠে ওয়াহেজের উচ্চারিত দোয়া। হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি। তুমি আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতে শয়তানকে দূরে রাখো। সাথে ভেসে ওঠে আনভির আবেগ মথিত আর্তনাদ, উত্তাপ মাখা নিঃশ্বাস ভেজা আরতি। সময় রাত 3:30-এর কাছাকাছি এসে পৌঁছেছে এখন। ওয়াহেজের উদম বুকে নিরাবন অবস্থায় আনভি বিড়ালের মতো ঘুমিয়ে আছে। দুজনেই বেশ ক্লান্ত। এই একটু আগে ঘুমের দেশে তলিয়েছে। ওয়াহেজ তো বলেছিল আজ ঘুমানোর প্রয়োজন নেই, একেবারে তাহাজ্জুদ ফজর পড়ে ঘুমাবে। আনভি না পেরে রাগ দেখিয়ে ঘুমিয়েছে ওয়াহেজকে নিয়ে। ওয়াহেজের ঘুম ভেঙে যায় এলামের আওয়াজে। চোখের পাতা খুলছে না একদমই, ঘুম লেপ্টে আছে চোখে। কোনো মতে হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করে নেয়। তারপর ঘড়ির দিকে তাকায়। তাকিয়ে বুঝতে পারে এখন আর ঘুমানোর সময় নেই, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। তাই ধীরে ধীরে আনভিকে নিজের বুক থেকে সরিয়ে নিজের বাহুতে আনভির মাথা রাখে। আর আনভির থুতনিতে আলতো করে হাত রেখে আনভিকে ডাকে, সামেরা, ওঠো। তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। এই সময় ঘুমানোর নয়, এই সময় নামাজের। আনভির ঘুম হালকা হয়ে আসে ও ধীরে ধীরে চোখ খুলে। কান্না করায় চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আনভি কিছুটা কোকিয়ে ওঠে। আমার হাড় মনে হয় সবগুলো ভেঙে গিয়েছে ওয়াহেজ। আমার সাথে এমন কি করলেন আপনি এটা? ওয়াহেস মুস্কি হেসে আনভির অনাবৃত বক্ষে মুখ গুজে দিতে দিতে শব্দ করে হেসে উঠে বলে, কিছু হবে না, ওঠো। এটা প্রথম, তাই এমন করছে শরীর। তাহাজ্জুদ নামাজ একসঙ্গে আদায় করার পর ওয়াহেস মসজিদে চলে গিয়েছে ফজরের নামাজ পড়তে। কিন্তু মসজিদ থেকে ফিরে সে দেখে আনভি বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। প্রচণ্ড জ্বরে তার শরীর রীতিমতো কাঁপছে। বিছানা ছেড়ে ওঠার মতো শক্তিটুকু তার নেই। ওয়াহেস দ্রুত বিছানায় উঠে পড়ে। তারপর আনভিকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফিসফিস করে বলে, সামেরা, একটু ঘুমানোর চেষ্টা করো। শরীরটা খারাপ, একটু কষ্ট করে সহ্য করে নাও। আনভি জ্বরের ঘরে ওয়াহেজের গলায় মুখ গুজে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে, আপনিও ঘুমিয়ে পড়ুন। ওয়াহেজ আলতো হাতে আনভির মাথায় বিলি কাটতে কাটতে বলে, তুমি ঘুমিয়ে পড়ো। আর এখন সকাল 7টা বাজতে চলল। আনভির কামিজের ভেতর মুখ গুজে গভীর ঘুমে আচ্ছন্ন ওয়াহেজ। প্রথম আনভিকে নিজের বুকে জড়িয়ে ঘুমালেও একটু পর সে নিজেই বিড়ালের মতো আনভির কাছে ঘাপটি মেরে মুখ বুজেছে। পুরুষ মানুষ বলে কথা, প্রিয়তমার শরীরের উষ্ণতা ছাড়া কি আর সকালের কাঁচা ঘুম আসে? হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দে আনভির ঘুম ভেঙে যায়। সে ওয়াহেজকে নিজের উপর থেকে সরানোর জন্য হালকা ধাক্কা দিয়ে ঘুম জড়ানো গলায় বলে, উঠুন না, কে ডাকছেন? একটু কষ্ট করে দেখুন না। ওয়াহেদ চরম বিরক্ত নিয়ে উঠে চোখ কসলাতে কসলাতে সে দরজার দিকে এগিয়ে যায়। বাইরে থেকে কেউ ঘরের ভেতরটা দেখতে না পায়, তাই দরজাটা সামান্য একটু ফাঁকা করে। দরজা খুলতেই দেখে সামনে উষা দাঁড়িয়ে আছে। ওয়াহেজকে দেখে উষা তাগাদা দিয়ে ওঠেন, তোদের ঘুম থেকে উঠতে এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আর আনভিকে বল কিচেনে আসতে।
মায়ের কথা শুনে ওয়াহেজের গত রাতের আনভির কথাগুলো মনে পড়ে যায়। ওয়াহেজের মন চায় জিজ্ঞেস করতে আনভি কেন সব করবে, তবে ওয়াহেজ এটা না জিজ্ঞেস করে শান্ত গলায় বলে, আনভি আজ কিচ্ছু করতে পারবে না মা। ওর রাত থেকে হাড় কাঁপানো জ্বর, জ্বরের ঘোরেও হাঁটতে পর্যন্ত পারছে না। এ কথা শুনে উষার কপালে ভাঁজ পড়ে। তিনি ভ্রু কুঁচকে বলেন, হঠাৎ জ্বর এলো কেন? দেখি তো, সর দেখি কি হয়েছে ওর। এই বলে তিনি ওয়াহেজকে এক পাশে সরিয়ে তড়িঘড়ি করে ঘরের ভেতরে ঢুকে পড়েন। এদিকে আনভি বিছানায় এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে। জ্বরের ক্লান্তি আর ঘুমের ঘোরে তার চোখের পাতা আঠার মতো লেগে আছে, কিছুতেই খোলা সম্ভব হচ্ছে না। উষা বিছানার কাছে এগিয়ে গিয়ে আনভির দিকে ঝুঁকে জ্বর দেখার জন্য তার কপালে ও গলায় হাত ছোঁয়ায়। আনভির মনে হয় এটা বুঝি ওয়াহেজ আবার তাকে বিরক্ত করছে, তাই ঘুমের ঘরেই সে বিরক্ত হয়ে ধমকে ওঠে, এই নির্লজ্জ প্রেসিডেন্ট, বারবার আপনি কেন ছুটছেন আমায়? একটু ঘুমোতে দিন না, কাল সারাটা রাত তো আপনাকে দিলাম, অন্তত সকালটা আমায় দিন। এটা বলতে বলতেই আনভি ধরফর করে চোখ খুলে, আর চোখ খুলেই দেখে সামনে ওয়াহেজ নয়, বরং শাশুড়ি মা উষা দাঁড়িয়ে আছেন। উষাকে দেখেই আনভি এক লাফে বিছানায় উঠে বসে। লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। সিসি কি থেকে কি বলে ফেললো সে। লজ্জায় তো মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে এখন তার। আনভির মুখে এমন সর্বনাশ কথা শুনে ওয়াহেজ মনে মনে বলে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। জপতে শুরু করে। কোনো মতে নিজের ইজ্জত বাঁচাতে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। মায়ের সামনে এমন একটা পরিস্থিতির শিকার হয় সে নিজেও ভীষণ সংকোচে পড়ে গেছে। এদিকে উষা এই আনভির পরিস্থিতিতে পড়ে নিজেই চরম বিব্রত হয়ে পড়েছে। অবস্থা বেগতিক বুঝে তিনি তাড়াতাড়ি বলে ওঠেন, তোরা ফ্রেশ হয়ে নিচে আয়। এটুকু বলে তিনি প্রায় ছুটন্ত পায়ে ঘর থেকে বেরিয়ে যান। উষা বেরিয়ে যেতেই ওয়াহেজ আনভির দিকে তাকায়। তার একই সঙ্গে হাসিও পাচ্ছে, আবার লজ্জাও লাগছে। আনভি ভয়ে ভয়ে ওয়াহেজের দিকে তাকায়। এই বুঝি একটা প্রচণ্ড ধমক খেতে হবে তাকে, কিন্তু না, ওয়াহেজ আনভিকে ধমকায় না, বরং ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে সে বলে, দুর্ঘটনা তো যা ঘটে ঘটিয়ে ফেলেছে, এখন আর কি করবে? যাও, উঠে ফ্রেশ হয়ে নাও। ওয়াহেজের এমন শান্ত আচরণে আনভির মনের ভেতর জমে থাকা শঙ্কাটুকু কেটে গিয়ে অদ্ভুত এক স্বস্তি নেমে আসে। ওয়াহেজের কথা মতো ফ্রেশ হওয়ার জন্য গায়ের উপর থেকে কাঁথাটা সরিয়ে সে বিছানা থেকে নামতে উদ্যত হয়, কিন্তু তার আগেই ওয়াহেজ এগিয়ে এসে আলতো করে তার হাতটা টেনে ধরে দাঁড় করায়। তারপর অনায়াসেই তাকে পাজা কোলে করে তুলে নেয়। আনভির চোখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, এখন তো ঠিকমতো হাঁটতে পারবে না, তাই কোলেই নিলাম। ওয়াহেজের এমন কথায় আনভির গাল দুটো লজ্জায় আরক্ত হয়ে ওঠে, ঠোঁটের কোণে ফুটে ওঠে লাজুক হাসি। ওয়াহেজ তাকে সাবধানে বসিয়ে সামনে দাঁড় করিয়ে তার হাতে মেসওয়াক তুলে দেয়। আনভি নিজের মেসওয়াক করা শেষ ধোয়ার জন্য হাত বাড়াতেই ওয়াহেজ সেটা নিজের হাতে নিয়ে নেয় এবং সেই একই মেসওয়াক দিয়ে নিজের দাঁত মাজতে শুরু করে। ওয়াহেজের এমন কাণ্ড দেখে আনভি বেশ অবাক হয়। এই লোকটা যে আসলে কতগুলো রূপ তা তার কাছে এক বিশাল রহস্য। দুজনের মুখ ধোয়া শেষ হলে ওয়াহেজ আবারও তাকে কোলে তুলে এনে সযত্নে বিছানায় বসিয়ে দেয়। আনভির হাতে একটা তোয়ালে আর ভ্যাসলিনের কৌটা ধরিয়ে দিয়ে সকালের নাস্তা আনার জন্য সে নিচে চলে যায়। নিচে গিয়ে ওয়াহেজ উষাকে বলে, মা, আমাদের দুজনের নাস্তাটা একটা ট্রেতে করে দিয়ে যাও। উষাও কোনো রকম ভনিতা না করে ছেলের কথায় খাবার গুছিয়ে দিতে শুরু করেন। কিন্তু এই দৃশ্য দেখে ওয়াহেজের চাচি রুশদির চোখ তো টাটি ওঠে। তিনি উষার কানের কাছে ফিস ফিস করে বিষ ঢালতে শুরু করেন, বিয়ের 10 দিনের মাথায় বউয়ের এই অবস্থা, 1 মাস পার হলে তো মনে হয় আলাদা বাড়ি নিয়ে থাকবে ওরা। বউ তো দেখি ছেলেকে জাদু করে ফেলেছে, ইত্যাদি আরো অনেক কথা বলেন। তবে উষা এসব কথায় মোটেও কান না দিয়ে নিজের কাজের মনোযোগ দেন। খাবারের ট্রে হাতে নিয়ে ওয়াহেজ ফিরে আসে ঘরে। পরম মমতায় নিজ হাতে আনভিকে খাইয়ে দেয় সে। খাওয়া শেষে প্লেটগুলো আবার কিচেনে রেখে এসে সে ঘরের দরজাটা বেশ ভালো করে আটকে দেয়।
দরজার ছিটকুনি লাগানোর শব্দে বিছানায় আধশোয়া আনভির ভ্রুজোড়া কুঁচকে ওঠে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, দরজা কেন লাগালেন? আজ বাইরে যাবেন না আপনি? ওয়াহেস ঠোঁটে এক চিলতে দুষ্টু হাসি ঝুলিয়ে বিছানায় উঠে আসে। আনভির একদম পাশ ঘেঁষে বসতে বসতে বলে, এই যে সকাল থেকে তোমার এত খাতির যত্ন করলাম, তার একটা সুন্দর হাদিয়া কি আমার প্রাপ্য নয়? ওয়াহেজের চোখের ভাষা আর মতিগতি দেখে আনভির বুঝতে বাকি থাকে না যে এই লোকটা আবারও তার সঙ্গ চাইছে। আনভি তড়িঘড়ি করে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করতে করতে বলে, না না, একদম না, এসব এখন হবে না। জ্বর আরো বেড়ে যাবে আমার। যা হওয়ার সব কাল হবে, আজ আর কোনো কথা নয়। এ কথা বলে আনভি আরেকটু সরে যেতে নিলেই ওয়াহেজ ছো মেরে তাকে টেনে নিয়ে বালিশের উপর শুয়ে দেয়। আনভির মুখের উপর ঝুঁকে এসে ফিসফিস করে বলে, জ্বর কমে যাবে, সত্যি বলছি, বেশি কিছু করবো না। আনভি ওয়াহেজের গভীর চোখের দিকে তাকিয়ে বলে, আমি তো জানতাম আপনি ভীষণ লাজুক, কিন্তু আপনি যে এতটা নির্লজ্জ তা তো আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। লজ্জা কি আর সব জায়গায় দেখাতে হয় সামিরা? কথাটা বলেই ওয়াহেজ আনভির গা থেকে অন্যটা সরিয়ে নেয়। আনভির চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ওয়াহেজকে দমানোর সাধ্য তার নেই, আর সত্যি বলতে তার ইচ্ছেও নেই। একটু শারীরিক কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ওয়াহেজের এই গভীর ছোঁয়াটুকু তো সে পাচ্ছে। প্রথমে কিছুটা আপত্তি করলেও ধীরে ধীরে আনভি নিজেকে ওয়াহেজের কাছে সঁপে দেয়। ওর মনের এক কোণে একটা ছোট্ট ভাবনা উকি দেয়, একে তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তার উপর আবার এখন দরজা আটকে প্রেমে মত্ত। বাড়ির লোক যে কি ভাববে তা একমাত্র আল্লাহই জানেন। সময়টা 12টার দিকে। প্রেসিডেন্ট কার্যালয়ে বিশাল পাথরে বাঁধানো প্রাঙ্গণ দম বন্ধ করার নিস্তব্ধতায় ডুবে আছে। হাজারো মানুষের ভিড় জমেছে চারিদিকে, ভাসছে শুধু আগুনের ভয়ঙ্কর গর্জন আর মাঝে মধ্যে আর্তনাদের চাপা স্বর। আজ মাসের সেই নির্দিষ্ট দিন যেদিন এখানে উন্মুক্ত আদালত বসে। এই প্রাঙ্গণের একেবারে শেষ প্রান্তে উচ্চ মঞ্চে বিচারকের আসনে পাথরের মূর্তির মতো বসে আছে স্বয়ং ওয়াহেজ। বর্তমানে এই রাষ্ট্রে ওয়াহেজই যেহেতু সর্বে সর্বা, তাই কোনো আপিল নেই, কোনো দীর্ঘ বিচার প্রতিক্রিয়া নেই। ওয়াহেজের মুখের একটি শব্দই এখানে চূড়ান্ত রায়। তাদের চোখের ইশারায় এই দেশের অলঙ্ঘনীয় আইন। মঞ্চের ঠিক একপাশে মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে একটা বড় ও অন্ধকার কুয়া। কুয়ার নিচ থেকে দাউ দাউ করে আকাশের দিকে উঠে আসছে লেলিহান আগুনের শিখা। আগুনের লেলিহান শিখার চারপাশে বাতাসও বোধহয় ঝলসে যাচ্ছে। সেই উত্তাপ এসে লাগছে উপস্থিত প্রতিটি মানুষের গায়েও। সেখানে মানে কুয়ার ভেতরে একের পর এক মানুষকে নির্মমভাবে নিক্ষেপ করা হচ্ছে। যাদের নিক্ষেপ করা হচ্ছে এরা সাধারণ কেউ নয়, বরং ভয়ঙ্কর সন্ত্রাসী চক্রের সদস্য। ওয়াহেজের শাসনের যাদের প্রায় 7,000-এর বেশি ধরা পড়েছে। এরা ছিল দেশের অগ্রতিত পথের সবচেয়ে বড় বাধা। যখনই দেশের কোনো সম্ভাবনায় মানুষ মাথা তুলে দাঁড়াতে চেয়েছে নিজেদের নোংরা আধিপত্য রক্ষার্থে, এই সন্ত্রাসীরা তাদের নিঃশব্দে সরিয়ে দিয়েছে। এখন তাদের সেই পাপের চূড়ান্ত প্রায়শ্চিত্ত হচ্ছে এই জ্বলন্ত নরকে। যাদেরকেই ধরা হয়েছে তাদেরকে এভাবে পুড়িয়ে দিয়েছে ওয়াহেজ। এবার অন্য কেউ তো কিছু বলতে পারবে না, কারণ আমাদের দেশে আমি টেরোরিস্ট পেয়েছি, শাস্তি দিয়েছি, এটা আমার সার্বভৌমত্বের ব্যাপার। এই যে এসব রাষ্ট্রদ্রোহীর জন্য ওয়াহেজের নির্দেশ একটাই, কোনো ক্ষমা নয়, সরাসরি অগ্নিদগ্ধ। আদালতের অন্য প্রান্তে চলছে আরেক নির্মম শুদ্ধি অভিযান। সেখানে সারি বেঁধে দাঁড় করানো হয়েছে চুরি ও চাঁদাবাজিতে যুক্ত অপরাধীদের। অপরাধ প্রমাণিত হওয়ার সাথে সাথেই জল্লাদের ভারী অস্ত্রে এক কোপে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তাদের এক হাত। পাশেই চলছে সমাজের সবচেয়ে কঠিন বিচার, তা হলো ব্যভিচারের শাস্তি। বিবাহিত কেউ পরকীয়ায় নির্লিপ্ত হলে তাকে মাটিতে অর্ধেক পুঁতে নিয়ে চারপাশ থেকে ছোড়া হচ্ছে ভারী পাথর। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত থামছে না এই শাস্তি। আর অপরাধী অতিবাহিত হলে উন্মুক্ত জনসম্মুখে তার পিঠে আশ্রে পড়ছে চাবুকের ভয়ঙ্কর আঘাত, 1-2 করে পাক্কা 100টি বেতাঘাত।
আর তারপর 1 বছরের চরম নির্বাসন। রক্তের গন্ধে ভারী হয়ে উঠেছে চারিপাশ, কিন্তু ভয়ে সাধারণ মানুষের বুকের ধুকভুকানি ছাড়া আর কোনো শব্দ নেই সেখানে। মঞ্চে বসে ওয়াহেস স্থির চোখে দেখছে এই সব কিছু। তার চেহারায় বিন্দুমাত্র মায়া বা অনুশোচনা নেই। ওর দর্শন খুব স্পষ্ট এবং অটল। পাপ দমন করতে হলে শাসককে হতে হবে বজ্রের চেয়েও কঠোর। মানুষের মন জুগিয়ে নরম কথায় দেশ চালাতে গেলে শাসনতন্ত্র দুর্বল হয়ে পড়ে, সমাজ পচে যায়। তার এই লৌহকঠিন শাসনের ফলেই এক সময়কার রাস্তাঘাটের সমস্ত অরাজকতা, দুর্নীতি আর অশ্লীলতা আজ নির্মূল হওয়ার পথে। দেশের চারিদিকে এখন শুধু এক নিস্তব্ধ ভয়ঙ্কর শৃঙ্খলা। মানুষ এখন পাপ করতে ভয় পায়, আর এই ভয়টাই ওয়াহেজের রাজত্বের সবচেয়ে বড় শক্তি। একটি পুরনো গুডাউনের একটি ঘর। ঘরের পরিবেশটা বেশ থমথমে বলতে গেলে। বড় এক মেহগনি কাঠের টেবিল ঘিরে বসে আছে 3জন লোক। তাদের পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে পাথরের মূর্তির মতো সতর্ক পাহারায় দাঁড়িয়ে আছে কয়েকজন সুঠাম দেহের গার্ড। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছবি আর নথিপত্র, সবই ওয়াহেজের। কোনো ছবিতে দেখা যাচ্ছে ওয়াহেজ বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তেজদীপ্ত ভাষণ দিচ্ছে, কোনোটা আবার তার ক্লোজ আপ শট। প্রমাণ হিসেবে রাখা এই ছবিগুলোই এখন এই 3জনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। বসে থাকা 3জনের মধ্যে থেকে প্রধান লোকটি বিরক্ত নিয়ে টেবিল থেকে ওয়াহেজের একটা ছবি হাতে তুলে নেন। ছবির দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কঠিন গলায় তিনি বলেন, অনেক হয়েছে, এত কিছুর পরও ওকে আমরা দমাতে পারিনি, কিন্তু এবার ওকে একেবারে শেষ করে দেওয়ার পালা। হাতের ছবিটা টেবিলের উপরে তাচ্ছিল্যের সঙ্গে ছুঁড়ে ফেলে তিনি আবার বলতে শুরু করেন, যে কোনো মূল্যে ওর এই শাসন চুরমার করে দিতে হবে আমাদের, নয়তো আর কয়েকদিন পর আমাদের নিজেদেরই ধরা পড়ে আগুনে জ্বলতে হবে। সময় বুঝে কোনোভাবে ওদের বাড়িতে সরাসরি বোম ফেলতে হবে। ওদের বাড়ির ঠিকানা দুনিয়ার সবার থেকে লুকানো থাকলেও আমার কাছে অজানা নয়। এক আঘাতেই পুরো বংশ নির্বংশ করে দিতে হবে। তার এই ভয়ঙ্কর পরিকল্পনা শুনে টেবিলের পাশে বসে থাকা দ্বিতীয় লোকটি কিছুটা নড়ে চড়ে বসে গলাটা সামান্য নিচু করে তিনি জিজ্ঞেস করেন, কিন্তু নিজের মেয়েকে কি করবেন? হামলা হলে তো সেও সে বাড়িতে থাকবে। প্রশ্নটা শুনে প্রথম লোকটির মুখের কোনো বিকার দেখা দেয় না, উল্টো তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক কুটুলি আর তাচ্ছিল্যের হাসি। চরম নির্লিপ্ত আর শীতল কণ্ঠে তিনি জবাব দেন, এরকম দু একটা মেয়ে মারা গেলে আমার কিচ্ছু যায় আসে না, বরং ও মরে গেলে আমার পথের কাঁটাই দূর হবে, আমি উল্টো বেঁচে যাব।